হ্যালো এভরিওয়ান। আজকে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটি হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম। তো বেসিক্যালি কমপ্লিমেন্ট সিস্টেম ৯ টি কমপ্লিমেন্ট কম্পোনেন্ট নিয়ে তৈরি হয়ে থাকে। সেটি হচ্ছে C1 to C9. Out of these, C3 is present in highest concentration and C2 is present in lowest concentration in the blood. কমপ্লিমেন্ট সিস্টেম আর কিছুই না। এটা হচ্ছে বডির ওয়ান টাইপ অফ ডিফেন্স মেকানিজম। তো আ কমপ্লিমেন্ট যে সিস্টেম রয়েছে সেটি বেসিক্যালি ৩ ধরনের হয়ে থাকে। নাম্বার 1 ক্লাসিক্যাল কমপ্লিমেন্ট পাথওয়ে, নাম্বার 2 অল্টারনেটিভ কমপ্লিমেন্ট পাথওয়ে অ্যান্ড লাস্ট ইজ লেকটিন পাথওয়ে। তো ক্লাসিক্যাল কমপ্লিমেন্ট পাথওয়ে যেটা রয়েছে সেক্ষেত্রে এটা অ্যাক্টিভেট কিভাবে হয়ে থাকে? সেক্ষেত্রে ফার্স্ট অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স আ তৈরি হয়ে থাকে এবং এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তখন ফার্দার আমাদের C2 এবং C4 কে অ্যাক্টিভেট করে এবং সেখান থেকে ফার্দার C3 কনভার্টেজ এবং C5 কনভার্টেজ তৈরি হয় এবং লাস্টলি সেটা কি করে আমাদের মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স এজেন্ট, অপসোনাইজিং এজেন্ট এবং অ্যানাফাইলিকটিক এজেন্টকে তৈরি করে থাকে। যেমন মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সের মধ্যে থাকে আমাদের C5b উইথ C6 to C9 এবং যেটা আমাদের অ্যানাফাইলিকটিক এজেন্ট থাকে সেটা হচ্ছে আমাদের C3A, C4A অ্যান্ড C5A এবং যেটা অপসোনাইজিং কমপ্লিমেন্ট কম্পোনেন্ট থাকে সেটি হচ্ছে আমাদের C3b অ্যান্ড C4b। তো অল্টারনেটিভ পাথওয়েতে আমাদের কি হয়? এটা কিভাবে অ্যাক্টিভেট হয়? এক্ষেত্রে ব্যাকটেরিয়াল যে প্রোডাক্ট আর ব্যাকটেরিয়াল যে সারফেস সেটা কি করে ফার্স্ট আমাদের C3 কে আমাদেরকে কি করে অ্যাক্টিভেট করে এবং সেখান থেকে ফার্দার C3 কনভার্টেজ, C5 কনভার্টেজ তৈরি হয় এবং সেখান থেকে লাস্টলি আবারও মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, অপসোনাইজিং কমপ্লিমেন্ট কম্পোনেন্ট এবং অ্যানাফাইলিকটিক কমপ্লিমেন্ট কম্পোনেন্ট তৈরি হয়ে থাকে। এবং এইভাবে সেটা কি করে আমাদের যে বাইরে থেকে যে কোনো যে প্যাথোজেন যদি সেটা এন্ট্রি করে বা সেটাকে তারা ডেস্ট্রয় করে। এবং লাস্টলি যেটা রয়েছে লেকটিন পাথওয়ে, এই লেকটিন পাথওয়েটা আমাদের কিভাবে অ্যাক্টিভেট হয়? এক্ষেত্রে কি হয়? MBL যেটি রয়েছে, ম্যানোজ বাইন্ডিং লেকটিন, এটা কি করে আমাদের ব্যাকটেরিয়াল সারফেসের সঙ্গে যখন অ্যাটাচ হয়, আ ব্যাকটেরিয়াল সারফেসে নরমালি আমাদের ম্যানোজ প্রেজেন্ট থাকে এবং যখন এর সঙ্গে সেটা অ্যাটাচ হয়, সেক্ষেত্রে একটা এনজাইম অ্যাক্টিভেট হয়। সেই এনজাইমটা হচ্ছে আমাদের কি MASP অর্থাৎ MBL অ্যাসোসিয়েটেড সেরিন প্রোটিয়েজ। তো যখনই এই এনজাইমটি অ্যাক্টিভেট হয়, সেক্ষেত্রে C2 এবং C4 এর ব্রেকডাউন হয় এবং সেই C2, C4 ফার্দার তখন সেখান থেকে C3 অ্যান্ড C5 কনভার্টেজ তৈরি করার মাধ্যমে লাস্টলি সেটা আবারও আমাদের মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, অপসোনাইজিং আ এজেন্ট অ্যান্ড অ্যানাফাইলিকটিক কমপ্লিমেন্ট কম্পোনেন্ট তৈরি করে এবং সেখান থেকে প্যাথোজেনকে ডেস্ট্রয় করে থাকে। তো নরমালি ভাইভাতে একটি কোয়েশ্চেন এখানে জিজ্ঞেস করা হয়। সেটি হচ্ছে যদি কোনো প্যাথোজেন বাইরে থেকে আমাদের বডিতে এন্ট্রি করে তবে সেই ক্ষেত্রে অ্যা কোন কমপ্লিমেন্ট পাথওয়েটি সবথেকে আগে অ্যাক্টিভেট হয়? নরমালি এটার অ্যান্সার হয় আমাদের অল্টারনেটিভ পাথওয়ে। তো এখানে কোয়েশ্চেন করা হয় কি ক্লাসিক্যাল পাথওয়েটা কেন হবে না? তো ক্লাসিক্যাল পাথওয়েটা এইজন্যই হবে না। তার রিজন হচ্ছে এটা কি ক্লাসিক্যাল পাথওয়েকে অ্যাক্টিভেট করার জন্য ফার্স্ট সেখানে আগে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হতে হয়। তো কোনো একটা প্যাথোজেন যদি বাইরে থেকে সেটা এন্ট্রি করে, তবে সেই অ্যান্টিজেনের এগেইনস্ট এ বডি অ্যান্টিবডি তৈরি করতে কিছুটা টাইম নেয় এবং আফটার ফরমেশন অফ অ্যান্টিবডি সেটা কি হয় আবার অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করে এবং এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হওয়ার পর তখন সেটা কি করবে ক্লাসিক্যাল পাথওয়েকে আমাদের অ্যাক্টিভেট করবে। কিন্তু এরকমটা কিন্তু আমাদের অল্টারনেটিভ পাথওয়েতে দেখা যায় না। অল্টারনেটিভ পাথওয়ে কি করে আমাদের ডাইরেক্ট কি করে ওই অ্যান্টিজেন আমাদের C3 যে কমপ্লিমেন্ট কম্পোনেন্টটা রয়েছে সেটাকে অ্যাক্টিভেট করে এবং সেখান থেকে যে ওর যে সাইকেল রয়েছে সেটাকে ফার্দার প্রসিড করে। তো আজকের জন্য এটুকুই। আ বাই।